হন্টিং অ্যাডলাইন পার্ট 5। সতর্কবার্তা, এখানে অনেক ডার্ক সিন রয়েছে, নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। সিমেন্টের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে সেই আর্তনাদের চিৎকারটা এখন বিরক্তিকর হয়ে উঠছে। হ্যাকার আর এনফোর্সার দুটো কাজ একসাথে করার মাঝে ও সত্যি বিরক্তিকর। মানুষকে ব্যথা দেওয়াটা আমার ভালোই লাগে, কিন্তু আজ রাতে আমার এই কান্দুমুখ হারামিটার জন্য একটু ধৈর্য নেই। যদিও সাধারণত আমার ধৈর্য সন্ন্যাসীর মতো। আমি জানি কিভাবে নিজের প্রয়োজনের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু যখন আসল উত্তর বের করার চেষ্টা করছি আর এই বেটা ভয়ে কাঁপতে কাঁপতে হাঁকছে আর কাঁদছে, তখন মেজাজ ধরে রাখা কঠিন হয়ে যায়। এই ছুরি তোর চোখের ভেতর অর্ধেক ঢুকতে যাচ্ছে। ঠান্ডা গলায় বললাম, আর কোনো দয়া দেখাবো না, পুরো ছুরিটা ঢুকে একেবারে ব্রেন পর্যন্ত চলে যাবে। দয়া কর ভাই, কাঁদতে কাঁদতে বলে। আমি বলছি, ভাই, কয়েকবার ওই গুদামে গিয়েছি, কিন্তু কোনো রিচুয়ালের কিছু জানি না। তাহলে তুই নিরর্থক, তাই তো? বলেই ছুরিটা তার চোখের দিকে এগিয়ে দেই। সে চোখ শক্ত করে বন্ধ করে, মনে করছে 1 ইঞ্চি চামড়া ছুরির আঘাত ঠেকিয়ে দেবে। ফাজলামো। না না ভাই, ভাই প্লিজ, আর্তনাদ করে। ওখানে একজন আছে, হয়তো তোর দরকারি ইনফো দিতে পারবে। তার নাকে ঘামের ফোঁটা গড়িয়ে রক্তের সাথে মিশে যায়। চুলের রং আর আগের মতো সোনা নেই, রক্তে লাল হয়ে আছে। এর আগেই আমি তার এক কান কেটে ফেলেছি, 10টা নখ তুলে নিয়েছি, দুটো অ্যাকিলিস হিল কেটে দিয়েছি, এমন কিছু নির্দিষ্ট জায়গায় ছুরি বসিয়েছি যাতে রক্ত ঝরলেও তাড়াতাড়ি মরে না, আর হাড় ভাঙার হিসাব গুণে শেষ করা যাবে না। এই হারামি আর কোনোদিন হেঁটে বেরিয়ে যেতে পারবে না, এ ব্যাপারে নিশ্চিত। কম কান্না, বেশি কথা বল, গর্জন করে বললাম। ছুরির আগা তার বন্ধ চোখের পলকের ওপর ঘষতে ঘষতে সে ছুরির হাত থেকে মুখ সরিয়ে নেয়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। নাম ফার্নান্দো, সে গুদামের মূল অপারেটরের হেড। মেয়েদের ধরে আনার জন্য মূলগুলো পাঠানোর দায়িত্বে থাকে। ওখানে সেই এক প্রকার সব চালায়। ফার্নান্দো কি? দাঁতে দাঁত চেপে বললাম। সে কাঁদতে কাঁদতে বলল, জানি না ভাই, সে শুধু ফার্নান্দো বলেই পরিচয় দেয়। দেখতে কেমন? বিরক্ত হয়ে বললাম। সে সিঁদুরে ঠোঁট দিয়ে সর্দি মুছে বলল, মেক্সিকান টাক, কপালে কাটা দাগ আছে, দাঁড়িয়ে আছে, দাগটা একবার দেখলেই চিনতে পারবি। আমি গলা ঘুরিয়ে হাঁ করে শরীর টান টান করে ফেললাম। পেশিগুলোতে খটাস খটাস শব্দ হলো। অনেক লম্বা একটা দিন গেছে। ভালো, ধন্যবাদ ভাই, স্বাভাবিক গলায় বললাম, যেন গত 3 ঘন্টা ধরে তাকে টর্চার করিনি। তার শ্বাস প্রশ্বাস শান্ত হলো, নিচ থেকে নোংরা বাদামি চোখে আমার দিকে তাকালো। চোখে আশা ফুটে উঠল, প্রায় হাসি পেয়ে যাচ্ছিল। তো তো তুমি ছেড়ে দিচ্ছ? অবাক হয়ে কুকুরছানার মতো করে তাকালো। হ্যাঁ রে, হেসে বললাম, যদি দাঁড়াতে পারিস তবেই। সে নিজের কাটা গোড়ালির দিকে তাকালো, ভালোভাবেই জানে দাঁড়ানোর চেষ্টা করলেই মুখ থুবড়ে পড়ে যাবে। ভাই, ভাই দয়া করো, ফোঁপাতে ফোঁপাতে বলল, একটু হেল্প করো ভাই। আমি আস্তে আস্তে মাথা নাড়ালাম। হ্যাঁ, হেল্প করতে পারি। বলে হাত পেছনে নিয়ে ছুরিটা তার চোখের মধ্যে সজোরে ঢুকিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মারা গেল। এখনো তার চোখে আশা লেগে আছে, বা বলা ভালো, এক চোখে। তুই একজন শিশু ধর্ষক, গলা নামিয়ে বললাম, যদিও শোনার মতো ক্ষমতা আর তার নেই। তোর মতো হারামিকে বাঁচিয়ে রাখবো নাকি? হেসে শেষ করলাম। ছুরিটা চোখের গর্ত থেকে টেনে বের করলাম। শাকসুন শব্দে বমি পেতে ইচ্ছে করছিল। বিরক্তিকর, কারণ আমি আসলে খেতে যাবার কথা ভেবেছিলাম। হ্যাঁ, আমি টর্চার উপভোগ করি, কিন্তু এইসব গার্গেলিং, স্ল্যাপিং, রক্তে ভেসে যাওয়া শব্দগুলো একদম ভালো লাগে না। এবার সবচেয়ে বিরক্তিকর কাজ, লাশটাকে টুকরো টুকরো করে কেটে ফেলার পালা। আমি অন্য কাউকে এই কাজ করতে দেই না, কারণ ধরা না খেয়ে বেঁচে থাকতে চাইলে নিজের কাজ নিজেকেই করতে হবে। একটা কথা আছে না, যদি কাজ ঠিক মতো করতে চাস নিজেই কর। এই ক্ষেত্রে বলতে পারি, যদি খুনের দায়ে ধরা না পড়তে চাস, লাশ নিজেই গায়েব কর। রাত 10টা মনে হলেও তখন মাত্র বিকেল 5টা। মানুষের শরীরের অংশটাংশ নিয়ে গুতোগুতি করার পরেও আজ একটা জঘন্য ভালো বার্গার খাওয়ার মুডে আছি আমি। আমার প্রিয় বার্গারের দোকান 3rd এভিনিউর কাছে। বাড়ি থেকে খুব দূরে নয়, তবে সিয়াটলে পার্কিং পাওয়া মানে যুদ্ধ জেতা, তাই কয়েক ব্লক দূরে পার্ক করে হেঁটে যাচ্ছি। একটা ঝড় আসছে, শীঘ্রই শীতল ছুরি ধারালো বৃষ্টির ফোঁটা আমাদের মাথা ঘাড় ভিজিয়ে দেবে। সিয়াটলের ক্লাসিক আবহাওয়া। আমি অচেনা সুরে হুইসেল বাজিয়ে হেঁটে যাচ্ছি। দোকান আর ভিড়ের মধ্য দিয়ে সবাই যেন পিঁপড়ার মতো ব্যস্ত, ঢুকছে নামছে। সামনে দেখে এক বুক স্টোর, ভিতর থেকে উষ্ণ আলো ফুটে বেরোচ্ছে। ঠান্ডা ভিজে পিচের রাস্তায় সোনালি আলোর ছায়া পড়ছে, মানুষদের ডেকে নিচ্ছে তার উষ্ণতায়। কাছে গিয়ে দেখি জায়গাটা ভর্তি। এক ঝলক তাকিয়ে এগিয়ে যাই। আমি ফিকশন বই পড়ি না, শুধু সেই বই পড়ি যেগুলো আমাকে কিছু শেখাবে।
বিশেষ করে কম্পিউটার সায়েন্স আর হ্যাকিং নিয়ে। তবে এই বইগুলো এখন আর আমাকে কিছু শেখাতে পারে না, আমি তাদের শিখিয়ে দিয়েছি। ঠিক তখনই অন্যদিকে তাকানোর সময় চোখ আটকে যায় বুক স্টোরের বাইরে ঝোলানো এক বোর্ডে। সেখান থেকে এক মেয়ের হাসি ভেসে আসে, আমাকে গেঁথে ফেলে। অজান্তে আমার পা থমকে যায়, পেছন থেকে কেউ এসে ধাক্কা দেয়। সে ছোটোখাটো, তাই আমার তেমন না দুলিয়ে ছুঁয়ে যায়। তবুও সেই ধাক্কায় অদ্ভুত ঘোর কেটে যায়। আমি ফিরে তাকিয়ে রেগে যাওয়া লোকটাকে চোখে চোখে ধরি। সে গালি দিতে যাবে, কিন্তু আমার দাগে ভরা মুখ দেখে তড়াক করে আধো দৌড়ে সরে যায়। হাসতাম যদি তখন এতটা বিভোর না থাকতাম। সামনে লেখকের এক ছবির নিচে লেখা অ্যাডলিন রেইলি। সে দেবীর মতো সুন্দর, তার চুল লম্বা ঢেউ খেলানো দারুচিনি রঙের, কোমল কাঁধ ছুঁয়ে থাকে, ত্বক দুধের মতো মসৃণ, নাকে গালে হালকা ফ্রিকল ছড়িয়ে আছে। অল্প হলেও তার নিষ্পাপ মুখটাকে মিষ্টি করে রেখেছে। কিন্তু যা আমাকে আটকে ফেলে তা হলো তার চোখ। শান্টেন, প্রলুব্ধকর চোখ, যেমনটা স্বাভাবিকভাবে যে কোনো পুরুষকে হাঁটুতে বসিয়ে দেবে। তার চোখের রং আর চুলের মতোই হালকা বাদামি, অদ্ভুত সুন্দর। তার ঠোঁট গোলাপি, ফোলা, হাসলে সাদা দাঁত বেরিয়ে আসে। আমি কত সুন্দরী মেয়ে দেখেছি, অনেকের সঙ্গেও শুয়েছি, তবু তার মধ্যে এমন কিছু আছে যা আমাকে পাগল করে তোলে। যেন পেছন থেকে কোনো দমকা ঝড় আমাকে তার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আর পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। বুক স্টোরের ভিতর ঢুকে যাই, ভিজে বুটগুলো দরজার মাদুরে চেপে যায়। ভেতরটা পুরনো বইয়ের গন্ধে ভরা, যদিও ভিড়ের গন্ধে মিশে গিয়েছে। ছোট জায়গা, যেখানে 30 জনের বেশি মানায় না, সেখানে 60 জন গাদাগাদি করে দাঁড়িয়ে। মাঝের টেবিলে বসে আছে সে, ভেতরটা গরম, দম বন্ধ করা। কেউ একজন পাশ দাঁড়িয়ে নাক খুঁটছে, সেই নোংরা হাত দিয়ে বই ধরছে। বইয়ের কভারে রেইলির ছবি। বেচারা মেয়েটিকে এই নোংরা বইতে স্বাক্ষর দিতে হবে। মুখ খুলে লোকটাকে বকা দিতে যাব, ঠিক তখনই যেন স্বর্গের দরজা খুলে যায়। হঠাৎ করে ভিড় সরে গিয়ে তার দেখা মেলে, চোখের কোণ দিয়ে প্রথম দেখি। তবুও তাতেই বুক ধড়াস করে ওঠে। মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়, যেন এক্সোরসিস্ট সিনেমার মতো ধীরে ঘুরে যায়। তবে আমার মুখে কোনো শয়তানি হাসি নেই, বরং মনে হয় পৃথিবী যে আসলে ফ্ল্যাট তার প্রমাণ পেয়ে গেছি। অক্সিজেন, শব্দ, চিন্তা সবকিছু যেন উবে যায়। সরাসরি তাকে সামনে দেখে হাঁটু কেঁপে যায়, বুক ধড়ফড় করতে থাকে। আমি জানি না ঈশ্বর আছেন কিনা, মানুষ চাঁদে গেছে কিনা, বা সমান্তরাল জগৎ আছে কিনা। তবে আমি জানি জীবনের অর্থ আমি এই মেয়েটির মধ্যে খুঁজে পেয়েছি। আমি পেছনে দেওয়ালে গিয়ে দাঁড়াই, এখনো কাছে যেতে চাই না। না, আমি তাকে দেখতে চাই অনেকক্ষণ ধরে। তাকে দেখতে দেখতে বুঁদ হয়ে যায়। লম্বা বলে মাথার উপর দিয়ে সহজে দেখতে পাই, না হলে হয়তো ঠেলে সবাইকে সরিয়ে ফেলতাম। একটা মেয়ে মাইক্রোফোন ধরিয়ে দেয় তাকে। তার চোখে ভয়ের সাপ, যেন মাইক্রোফোন নয়, কারো কাটা মুন্ডু এগিয়ে দিচ্ছে। কিন্তু মুহূর্তেই তার মুখে মুখোশ পড়ে যায়। মাইক্রোফোন টেনে নিয়ে ঠোঁটে আনে। শুরু করার আগে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ায়। তার গলাটা যেন ধোয়া কামনার গন্ধে ভরা। আমি হেলান দিয়ে তাকিয়ে থাকি, সম্পূর্ণ মুগ্ধ হয়ে। তারপর বুকের ভিতর কিছু অন্ধকার জেগে ওঠে, কালো, হিংস্র, নিষ্ঠুর, ভয়ঙ্কর। আমি তাকে ভাঙতে চাই, টুকরো করে নিজের সঙ্গে মেশাতে চাই। মেলে না, মিলিয়ে নিব। আমি জানি কিছু একটা খারাপ করতে যাচ্ছি, এমন কিছু যেখান থেকে ফেরার পথ নেই, কিন্তু আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ আমি আসক্ত, আমি অতিমাত্রায় আসক্ত। আমি সীমা ছাড়াবো, তাকে আমার করে নেব বলে, জোর করে হলেও। ঠিক তখন তার চোখ আমার চোখে পড়ে, এমনভাবে আটকে যায় মনে হয় আমি মাটিতে লুটিয়ে পড়ব। তারপর কেউ তার দৃষ্টি ফিরিয়ে নিয়ে যায়। আমি জানি এখনই বেরিয়ে যেতে হবে, না হলে 50 জন মানুষের সামনে তাকে কিডন্যাপ করে ফেলবো। কিন্তু কোনো সমস্যা নেই, এখন সে আর আমার হাতছাড়া হতে পারবে না। একটা ক্ষুদ্র কোমল ইঁদুর পেয়ে গেছি আমি, এখন তাকে ফাঁদে ফেলা পর্যন্ত আমি থামবো না। ডায়েরি, 10 এপ্রিল 1944। আমার ভিজিটর এসে গেছে। জানালার বাইরে দাঁড়িয়ে আমাকে দেখছে যখন আমি লিখছি। আমার হাত কাঁপছে, আর আমি বুঝতেই পারছি না এটা ভয় নাকি অন্য কিছু থেকে আসছে। আমি চেষ্টা করলেও এই অনুভূতিটা ব্যাখ্যা করতে পারছি না। আমি বহুবার এই অনুভবগুলো লিখে বোঝানোর চেষ্টা করেছি, ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো শব্দই যথেষ্ট মনে হয় না। আমার মনে হয় এটাকে বোঝানোর সবচেয়ে ভালো উপায় হলো এই অনুভূতি থ্রিলিং। আমি জানি না আমার ভেতরে কি হচ্ছে, কিন্তু বুঝতে পারছি কিছু একটা ভয়ানক বদলে যাচ্ছে। বলা বাহুল্য এই পরিবর্তনটা ঠিক নয়। যখন ওর চোখ আমার চোখের সঙ্গে মিশে যায়, আমার নিঃশ্বাস আটকে আসে। আমার রক্ত যেন হঠাৎ আগুনে জ্বলে ওঠে। মনে হয় যেন কোনো খোলা বৈদ্যুতিক তার আমার ত্বকে স্পর্শ করছে।
এটা একেবারে শারীরিক প্রতিক্রিয়া, আর আমি ভয় পাচ্ছি আমি ওর প্রতি আসক্ত হয়ে পড়ছি। ও এখন আরও কাছে আসছে, আমি বারবার ওর চোখের দিকে তাকাচ্ছি, লেখায় মনোযোগ হারিয়ে ফেলছি। এটা এখন নিয়মিতই হচ্ছে। আমার এই বিভ্রান্তি এখন প্রায় নিত্যদিনের ব্যাপার। আমার এই অস্থিরতা, এই অন্যরকম মোহ, জন, আমার স্বামী টের পাচ্ছে। সে বারবার জানতে চায় আমার মনে কী চলছে। প্রশ্নের পর প্রশ্ন উত্তর দিতে পারি না। কিভাবে বলি তাকে যে মানুষটিকে আমি ভালোবাসি এখন সেই ভালোবাসার মাঝখানেই ঢুকে পড়েছে আরেকজন। কিভাবে বলি যখন জন আমাকে চুমু খায় তখন আমার মনে পড়ে সেই অপরিচিত লোকের মুখ। যখন ও আমাকে ছোঁয় তখন আমি অনুভব করি অন্য কারো স্পর্শ। আজ রাতেও সেই লোক ফিরে গেল, নিঃশব্দে, ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। আমি ভয় পাই এই মানুষটিকে, তবুও আমি তার প্রতি অদ্ভুতভাবে মোহিত। অকারণে, অযৌক্তিকভাবে আমার মন টানছে ওর দিকেই।